হ্যালো, কী অবস্থা সবার? ওয়ার্ল্ড কাপে তো হাঁটতে হাঁটতে দিন শেষ। অ্যাকচুয়ালি ব্রাজিলের সাপোর্টার তো হাঁটতেই আছে। মালয়েশিয়াতে একটা সমস্যা হচ্ছে ওয়ার্ল্ড কাপের কোনো আমেজ নাই, মানে মজা নাই। আসলে এখন আমি বুঝি, ধরেন এই দেশে আসার পরে আমি বুঝি যে ধরেন বাংলাদেশের মানুষের ওয়ার্ল্ড কাপের যে একটা উন্মাদনা, সেটা কেন ওয়ার্ল্ড ওয়াইড এত পরিচিতি লাভ করছে। এর কারণ হচ্ছে যে অন্যান্য দেশে এত হাইপ না বলতে হাইপ সব জায়গায় আছে, কিন্তু আমরা যেমন ধরেন খুব উৎফুল্ল থাকি, পতাকা পতাকা মানে সবার সাথে সাথে পতাকা থাকে ফেভারিট টিমে, তারপরে একসাথে খেলা দেখা। তো আমার মনে হয় যে বাংলাদেশ বাদে অন্যান্য দেশে তেমন একটা এগুলো নিয়ে ওরকম দেখা যায় না। এই জন্য হয়তো বা তেমন একটা প্রচারও হয় না যেটা বাংলাদেশকে নিয়ে হয় ওয়ার্ল্ড কাপের ব্যাপারে। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, রোনালদো, মেসি, এই ব্যাপারগুলো নিয়ে। যেমন ধরেন দেখেন এই যে আমাদের না, মালয়েশিয়া কোথাও কোনো পতাকা নাই, একটা পতাকাও নাই। জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, কিন্তু কোথাও কোনো পতাকা নাই, পতাকা দেখবেনই না। বোঝাই যায় না ওয়ার্ল্ড কাপ যে চলে, এটা বোঝার কোনো ওয়েই নেই। তো এটা আসলে খারাপই লাগে। যখন বাংলাদেশে ছিলাম তখন দেখা যায় ওই যখন খেলা হতো তখন ছাদে বসে ফ্রেন্ডদের সাথে খেলা নিয়ে আড্ডা, তারপর হচ্ছে মানে সবারই খেলা নিয়ে একটা আড্ডা থাকতো, সব জায়গায় পতাকা দেখতাম। তারপর ধরেন আমি ব্রাজিলের পতাকা আমার ছাদে টানাইছি, ব্রাজিল হারছে, এরপর ফ্রেন্ডরা হচ্ছে পচাইতো, বা ওই ব্রাজিলের পতাকা আমার নিজের সামনে থাকা মানেও হচ্ছে নিজের কাছেই লজ্জা লাগে, এরকম একটা ব্যাপার। তো অন্যান্য দেশে আসলে এইসব ব্যাপারগুলো আসলে নাই। আর একটা ব্যাপার হচ্ছে, যেই ব্যাপারটা নিয়ে ছোটো একটা ব্যাপার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনারা হয়তো বা জানেন কম বেশি যে আমি মালয়েশিয়া থেকে প্রোডাক্টস পাঠাই, হোম ডেলিভারি দিই। এটা যে কোনো কিছু হতে পারে, কসমেটিক্স হতে পারে, আবার গ্যাজেটস হতে পারে, মানে যা অ্যাভেলেবল আর কি। তো পারফিউমও হতে পারে, যদি পারফিউম ব্যাপারটা আমার খুব পছন্দের, আমার ভালো লাগে। যখন আমার কাছে কোনো পারফিউমের অর্ডার আসে, এটা আমি এনজয় করি, কারণ আমার পারফিউম কিনতেও ভালো লাগে, পারফিউম ইউজ করতেও ভালো লাগে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মানুষের সাথে এই বিজনেস করাটা খুবই টাফ কেন? মানুষের তো সবাই না, তবে বেশ মানুষজন আমি দেখলাম। আমি আসলে বাংলাদেশে থাকতেও আমার করোনার সময় একটা বিজনেস ছিল, তখনও আমি এটা ফেস করছি, এখনও সেম ব্যাপারটা ফেস করলাম। তখন আমি একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে এক কাস্টমার হচ্ছে আপু, হ্যাঁ, মেয়ে মানুষ, আচ্ছা যাই হোক ব্যাপার না। তো উনি হচ্ছে আমার কাছে অর্ডার দিচ্ছে হচ্ছে জারার পারফিউম। তো জারার পারফিউম অর্ডার দিচ্ছে, জারার পারফিউম কিন্তু বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবল না। তারা হয়তো বা জানেন যে জারার আপনারা অনেক পারফিউম দেখবেন, অ্যারাবিক পারফিউমগুলো বা ইংলিশ কান্ট্রির পারফিউমগুলো, ফ্রান্সের পারফিউমগুলো, এগুলো খুবই অ্যাভেলেবল। জারার পারফিউম তেমন একটা অ্যাভেলেবল না, ইভেন জারার পারফিউম নিয়ে তেমন একটা কাজও করে না বাংলাদেশে। তো মালয়েশিয়াতে আবার জারার শোরুম আছে, জারার যে পারফিউম আছে এটাই আমি আসলে জানতাম না। আমি ওদের শোরুমে যাওয়ার পর বুঝছি যে আচ্ছা ঠিক আছে, যেমন ধরেন আমাদের দেশে ইনফিনিটিতে বলেন বা রিচম্যানে বলেন, ওদের নিজস্ব সিগনেচারের পারফিউম থাকে, ওদের লোগো দিয়ে, ওদের ব্র্যান্ড দিয়ে পারফিউম থাকে, ওরা সেল করে। তো সেম জারার হচ্ছে শোরুম আছে, যারা ওরা পারফিউম সেল করে। আমি নিজে এখানে আসার পরে জারার পারফিউমের খুবই ভক্ত, মানে আমার খুবই ভালো লাগে ওদের ভেরিয়েশন, প্রচুর ভেরিয়েশন ওদের পারফিউমের, আর খুবই ভালো লাগে। মানে নর্মালি এমনি ভালো এরকম না, মানে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি ওদের পারফিউমের। যে ওদের পারফিউমগুলো অনেকক্ষণ লাস্ট করে। যেমন আমি যখন যারা পারফিউম কিনতে চাই, তখন ওই যে সেলসম্যান থাকে আমাকে বলতেছে যে এই পারফিউমটা 48 ঘন্টা পর্যন্ত থাকে স্মেল। আমি তখন অবাক হয়ে বলছি, আমি একটু টিটকারি শুরুই বলছি, 48 ঘন্টা থাকে, মানে মানে আমি জিনিসটা ওকে যে বলছি, জাস্ট কোয়েশ্চেনটা ওরা একটু টিটকারিভাবে বলছে যে আমাকে সেল করানোর জন্য, আমাকে সেল করার জন্য 48 ঘন্টা বলতেছে, এত আবার বেশি থাকবে নাকি? তো যাই হোক, পরে আসলে দেখলাম যে না, মানে মানে আপনি যখন জারার পারফিউম দিবেন, তারপর ওয়াশ করবেন, ওয়াশ করার পরেও
আপনার ধরেন আপনি একদিন যারা পারফিউম দিলেন, পরের দিন ওয়াশ করতে দিলেন, ওয়াশ করার পরেও যখন আপনার কাছে ড্রেসটা আসবে তখনও দেখবেন যে পারফিউমের স্মেলটা আপনি পাচ্ছেন, মানে এতটা ভালো, প্লাস হচ্ছে এতটা লং লাস্টিং। পরে আমার ওয়াইফ বললো তো ও তো তাহলে ঠিকই বলছিল, আসলেই তো 48 ঘন্টা থাকে। তো আসলেই 48 ঘন্টা থাকে, আমি ধরলাম 48 ঘন্টা না, আমি ধরলাম ও বাড়ায় বলছে একদিন তো থাকে, 48 ঘন্টার অর্ধেক তো থাকবে, তো আসলে থাকে। তো যাই হোক, এক আপু আমার কাছে অর্ডার দিল ফিল্ডস অ্যাট নাইটফল, হ্যাঁ, যারা পারফিউমটার নাম 30 ml ফিল্ডস অ্যাট নাইটফল। আচ্ছা, নর্মালি আমি যখন কারোর জন্য কোনো প্রোডাক্টস কিনি, আমি ছবি ভিডিও করে আমি পাঠাই। ইভেন হচ্ছে আমি যখন যার থেকে হোক বা যেখান থেকেই হোক, আমি যখন কিনি আমি একটা প্রুফ রাখি, ভিডিও বা ছবির, যেন প্রুফ আমার কাছে চাইলে আমি যেন দিতে পারি। তো ওই পার্সেলটা তার কাছে গেছে, বাংলাদেশে আমি পাঠালাম। পাঠানোর পরে ডেলিভারি ম্যান ফোন দিছে, আমার নাম্বারে ফোন দেয় নাই, কারণ আমার মালয়েশিয়ান নাম্বার। তো আমার বাংলাদেশের যে ছোটো ভাই আছে ও হ্যান্ডেল করে এই ব্যাপার স্যাপারগুলো, তো ওকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে যারা পারফিউম নাকি ফেক। তো যারা পারফিউম ফেক আমার শুনে একটু, মানে আমি যখন এই ব্যাপারটা শুনছি আমার খুব মেজাজ গরম লাগছে। মানে কাস্টমার দেখে যা ইচ্ছা তাই বলবে, ব্যাপারটা মানে এরকম নাকি যে কাস্টমার হয়েছি দেখে যা ইচ্ছা বলতে পারবে নাকি? তো আমি আর একটা ব্যাপার হচ্ছে যে আমি যখন কোনো প্রোডাক্টস নেই বা পাঠাই, তখন দেখা যায় ধরেন আপনি সাপোজ 5,000 টাকার একটা প্রোডাক্টস নিলেন আমার কাছে, আপনি একটা 2টা 3টা প্রোডাক্টসের কথা বললেন, আমি আপনাকে বললাম 5,000 টাকা, আমি তখন আপনার কাছ থেকে জাস্ট 10% আমি আপনার কাছ থেকে নিব, মানে 10% নেই আমি। কারণ আমি চিন্তা করি যে এইভাবে আমি চিন্তা করছি যে ধরেন যারা প্রি অর্ডার নেয় বা বাহিরে থাকে, অ্যাডভান্স বাংলাদেশের মানুষ দিতে চায় না, ভয় পায় বা দিতে চায় না আর কি। এটা ভয়ের ব্যাপার হতে পারে, অনেকে স্ক্যাম করে যে টাকা নিয়ে আর কোনো খবর থাকে না। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, প্রি অর্ডার তো নিতেই হবে, অ্যাডভান্স তো নিতেই হবে, কিন্তু আমি বেশি না নিই। নর্মালি দেখা যায় 40-50% অন্যরা নেয়, যে ধরেন আপনি 5,000 টাকার প্রোডাক্ট কিনবেন, 2,500 টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে, বাকি টাকা আপনার প্রোডাক্ট পাওয়ার পর আপনার দিতে হবে। তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, থাক, এত টাকা নেওয়া লাগবে না, বাংলাদেশের মানুষ এত টাকা দিতেও চাবে না, বিশ্বাসও করবে না আমাকে, যেহেতু চিনেও না জানেও না, কেন এত টাকা দিবে। আমিও চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এক কাজ করি 10% নেই। 10% খুব বেশি একটা টাকা না। আপনি ধরেন 5,000 টাকার প্রোডাক্ট নিলেন, 10% আপনার আসবে হচ্ছে 500 টাকা। তো 500 টাকা, বা আপনি 2,000 টাকার প্রোডাক্ট নেবেন, আপনার 10% আসবে 200 টাকা। তো খুবই একটা কম একটা কস্ট। এইটা নেওয়ার কারণই হচ্ছে যে জাস্ট এনশিওর করার যে আমি যখন পার্সেলটা পাঠাবো সে যেন নেয়। কারণ এটা তো বাংলাদেশের মানুষের অভ্যাস আছে যে পার্সেল পাঠাবো, ডেলিভারি ম্যান ঘুরবে, কাস্টমার ফোন ধরবে না, প্রোডাক্ট রিসিভ করবে না, এই। তো যাই হোক, আমি ওনার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে রাখছিলাম, কিন্তু আমি ওনার কাছ থেকে অ্যাডভান্স দিয়েছিলাম 10%। এখন প্রোডাক্ট তো আমি কিনে পাঠাই আমার পকেটের টাকা দিয়ে। তো এরপর তো ডেলিভারি ম্যানকে বললো হ্যান ত্যান, এইটা না কি জানি লেজিট না ফেক, এই সেই, আল্লাহ জানে কেন এটা বলছে। তো আমার কাছে বলতেছে, আমার সাথে পরে আমি ওনার সাথে কমিউনিকেট করছি ফেসবুকের পেজের থ্রুতে, আমার একটা পেজ আছে, পেজের থ্রুতে আমি ওনার সাথে কমিউনিকেট করলাম। তো আমি বললাম যে আপু কী হয়েছে, মানে কেন আপনার কাছে ফেক মনে হচ্ছে? পরে বললো যে না আপনি ফেক দিছেন। হ্যাঁ, বললাম আপু এটা তো ফেক না, আমি তো যারা শোরুম থেকে নিয়ে আসছি, এটা ফেক কেন হবে? মানে এমন যদি হতো আমার কোনো প্রোডাক্ট বাংলাদেশে আছে, তাহলে আপনার একটা কনফিউশনে থাকতে পারতেন যে আচ্ছা ঠিক আছে আমি ফেক দিছি। অথচ আমি কিন্তু পার্সেলটা দিই, যখন কাউকে আমি অর্ডার নেই, আমি পার্সেল আমার পাঠাতে পাঠাতে 10 থেকে 12 দিনের মতো একটা সময় লাগে, কারণ ইনস্ট্যান্ট তো পাঠানো যায় না, আর বাংলাদেশে আমার কোনো স্টকও নেই। তো কিনে তারপর একসাথে যখন অর্ডার জমা হয় তখন আমি বাংলাদেশে পাঠাই। তো উনি বললো ফেক, উনি আমার কাছে রিসিপ্ট চাইলো। আমার তখন খুব মেজাজ গরম লাগছে, আমার আমার মানে কি বলে যে আমার ইগোতে লাগছে সোজা কথা। আমার কথা হচ্ছে দূর, আমি আপনাকে আমি দিব না, আমি মনে মনে চিন্তা করছি আমি আপনাকে পার্সেলই দিব না। আমার 3,000 টাকা 4,000 টাকা যাই পকেট থেকে গেছে যাক, আমি আপনাকে পার্সেল দেবো না। আমি তখন কী করলাম, আমি উনি আমাকে খুব ফোর্স করতেছি রিসিপ্ট দেওয়ার জন্য। তা আমি কী করলাম, আমি হচ্ছে ওনাকে রিসিপ্টটা দিই না। আমি ডেলিভারি ম্যানকে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি পার্সেল নিয়ে এসে পড়েন, আপনার দেওয়া লাগবে না। তো আমি কি করলাম, আমি এরপর যখন অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, ডেলিভারি ম্যান প্রোডাক্ট আমি রিটার্নে করে ফেললাম, অ্যাপ্রুভ করে ফেললাম।
এরপরে যে আমি রিসিপ্টটা দিচ্ছি, আমি যে পার্সেলটা কিনছি, যারা রুম থেকে পার্সেলটা কিনছি, এটা রিসিপ্ট আমি তখন তাকে দিচ্ছি। কারণ আমি প্রোডাক্ট নেওয়ার জন্য আপনার পায়ে আমার ধরতে হবে, আপনাকে রিকোয়েস্ট করতে হবে, এই করতে হবে, সেই করুন না ভাই, এত আমার দরকার নেই, এত দরকার নেই আসলে। মানুষের ইগো বলে একটা ব্যাপার থাকে, টাকার মানে টাকার জন্য আমি কারো পা ধরবো, এইটা এতটুকু মানে এইটা আমার কাছে আমার সাথে যায় না আর কি, সোজা কথা। তো যাই হোক, আমি ইচ্ছা করে তখন দিইনি। আমার কথা হচ্ছে, আমাকে বলছে ফেক, আচ্ছা ঠিক আছে, আমি প্রোডাক্ট রিটার্ন নিয়ে নেবো, এরপর আমি কথা শুনবো। তা আমি তারপর হচ্ছে রিসিপ্ট দিলাম, আমি বললাম এই যে দেখেন আপনার রিসিপ্ট, আমি ইচ্ছা করে আপনাকে দিই নাই, আপনি বলছেন ফেক, এটা আমার ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। আমি আপনাকে বলছি বারবার যে আমি যারা শোরুম থেকে কিনছি, যারা শোরুমে, ইভেন আমার পেজ আপনি যারা শোরুমে দেখতে পারবেন, আমি শোরুমে আমার যারা পারফিউমের যত পিকচার আছে শোরুম থেকে তোলা, এটা ফেক হওয়ার কোনো কারণই নেই, লেজিট নেই। আর যেই ব্যাপারটা, যেই পারফিউম প্রোডাক্ট অ্যাভেলেবল না, ওই পারফিউম আপনি ইনস্ট্যান্ট চাইলে ফেক করতে পারবেন না, ফেক পাবেনও না, বাংলাদেশে নাই। তো যাই হোক, আমি তারপর ওনাকে রিসিপ্ট দিলাম, আমি কথা একটু শোনালাম ভদ্র ভাষায় আর কি, যে মানে শুনাইছি, টুকটাক একটু শুনাইছি একটু ভদ্র ভাষায়। এই আর কি অবস্থা, যে আমি মানে এটা জাস্ট একটা ঘটনা বললাম। আমি এই অল্প সময়ের মধ্যে বেশ কিছু ব্যাপার ফেস করছি, যে এটা আসলে খুবই পেইনফুল। মানে মনে হয় যে না, মানে এর মনে হয় 10% নেওয়ার পরেও সে প্রোডাক্ট রিসিভ করে নাই, ডেলিভারি ম্যানের ফোন ধরে নাই। এখানে ব্যাপারটা হচ্ছে, ধরেন একজন প্রোডাক্ট দিচ্ছে 5,000 টাকা, সে আমাকে 500 টাকা দিছে। এখন হয়তো বা তার কাছে টাকা নাই, বা যাই হোক জানে, এনিহাউ সে হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করে নাই। সে হয়তো বা চিন্তা করছে, আমি যদি এখন প্রোডাক্ট রিসিভ করি আমার দিতে হবে 5,000 টাকা, আমার 500 টাকা গেছে, সমস্যা নেই, আমি প্রোডাক্ট রিসিভ করলে তো আমার 5,000 টাকা দিতে হবে। এরকমও মনে হয়, চিন্তা করে মানুষজন। তো আপনি বলেন যে আমি কিভাবে বিজনেস করবো? মানে 10% নিয়ে বিজনেস যে করি, আমার মনে হয় যে না, 10% নেওয়া যাবে না, অ্যাটলিস্ট 30% নিতে হবে, যেন সে প্রোডাক্ট রিসিভ না করলে বা ডেলিভারি ম্যানের কল না ধরলে তার বুকে কামড় দেয় যে আমি তো 1,500 টাকা দিয়ে রাখছি, আমি কীভাবে এখন প্রোডাক্টটা ব্যাক করি। হ্যাঁ, তো এই কি অবস্থা, তো এইভাবেই বিজনেস করতেছি। যাক, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আপনাদের যদি কোনো কিছু লাগে, আমি আমার ফেসবুকে পেজ আছে, প্রোডাক্টের যে পেজ, আমি ওটা দিয়ে দিব, শেয়ার করে দিব। আর যদি এমনি কোনো কিছু লাগে আপনাদের, আমি আপনাদের হেল্প করতে পারবো। তো আজকে এই পর্যন্ত, এই ছোট একটা ব্যাপার আর কি শেয়ার করার ইচ্ছা করবো। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।